শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুড়ে নজরুল বর্ষ পালনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাতীয় কবির সৃষ্টি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। নিরাপদ দেশ গঠনে কাজ করছে সরকার। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। ব্রিফিংয়ে জানালেন চীনের রাষ্ট্রদূত। মিয়ানমার সহ ত্রিদেশীয় করিডোর গুরুত্ব পেয়েছে। During Honorable Prime Minister Tareq Rahman's visit to China, Bangladesh media have given extensive coverage which reflected the great importance the Bangladesh people attach to the China-Bangladesh relations. বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদ বাস্তবায়নে মতভেদ থাকলেও সংসদে হওয়া উচিত সমাধান। যমুনাকে স্পিকার, সরকারকে উদার হওয়ার পরামর্শ। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে আইনের মাধ্যমে করতে হবে, সংবিধানে সংশোধনী আনতে হবে, যেটি একমাত্র জাতীয় সংসদেই করা সম্ভব। জুলাই সনদে যতটুকু ছাড় দেওয়া যায় সরকারি দলে সেটি দেওয়া উচিত। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই, রায় আপিল বিভাগে। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না শিক্ষকরা, জানালেন মন্ত্রী। রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআরের কাঁধে। ডিজিটালাইজেশন আর নীতিগত সংস্কারের তাগিদ। দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় সম্ভব নয় এক অর্থবছরে। রোহিঙ্গাদের জন্য কমছে সহায়তা। একবেলার খাবারে সর্বোচ্চ বরাদ্দ ১৬ টাকা। প্রত্যাশিত সাহায্যের অর্ধেক পাওয়া নিয়েও সংশয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। মাত্র ১৬১ সেকেন্ডের এক বেলজিয়ান টর্নেডো, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেনেগালের দুর্গ। লুকাকু টিলেমান্সের জোড়া আঘাত আর অতিরিক্ত সময়ের ১২৫ মিনিটের পেনাল্টিতে ম্যাচটাই ছিনিয়ে নিল সেনেগালের হাত থেকে। ৩-২ গোলের মহাকাব্যিক জয়ে শেষ ১৬-এ বেলজিয়াম। ব্রাসেলসে যখন বাঁধভাঙা উল্লাস, ডাকারে তখন শুধু বুক ফাটা কান্না। দুই অর্ধে ২ গোলে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছিল সেনেগাল। গ্যালারিতে সমর্থকদের সে কি উল্লাস! কিন্তু ফুটবল বিধাতা হয়তো এভাবেই প্রতি মুহূর্তে রং বদলান। ৮৫ মিনিট পর্যন্ত যা ছিল সেনেগালের রূপকথা, মাত্র ১৬১ সেকেন্ডের ঝড়ে তার রূপ নিল আফ্রিকান কান্নায়। খাদের কিনারা থেকে ফিরে এসে সিয়াটল স্টেডিয়ামে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই মাঠে তখন শুধুই লায়ন্স অফ তেরেঙ্গাদের দাপট। ২৫ মিনিটে সাদিও মানের জাদুকরি পাস থেকে হাবিবের প্রথম গোল, আর দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়াম রক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে ইসমাইলা সারের সেই বুলেট গতির হাফ বলি। ২-০ গোলে পিছিয়ে পড়ে ডি ব্রুইনা লুকাকুদের বেলজিয়াম তখন স্রেফ ধ্বংসস্তূপ। ঘড়ির কাঁটায় তখন ৮৫ মিনিট। সেনেগালের সমর্থকরা যখন শেষ ১৬ টিকিট উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই আছড়ে পড়ল বেলজিয়ান টর্নেডো। ৮৬ মিনিটে দেশের হয়ে ৯২তম গোলটি করে ব্যবধান কমান লুকাকু। আর ঠিক তার ৩ মিনিটের মাথায় সেনেগালের গোলরক্ষকের মারাত্মক ভুলে হেডে সমতায় ফেরান টিলেমান্স। মাত্র ৬১ সেকেন্ডে লন্ডভন্ড হয়ে গেল সেনেগালের স্বপ্ন। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে লামিন কামারার এক চ্যালেঞ্জে পেনাল্টির দাবি তোলে বেলজিয়াম। ভিআরএ চেকের পর রেফারির বিতর্কিত পেনাল্টির বাঁশি। সেনেগালের ফুটবলাররা মাঠে শুয়ে প্রতিবাদ করেও লাভ হয়নি। ১২৫ মিনিটে ঠান্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে জড়ান টিলেমান্স। ব্যাস, স্কোর লাইন ৩-২। আর ফেরা হলো না আফ্রিকার দলটির। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তীব্র আক্ষেপ নিয়ে কান্নায় ভেঙে পড়েন সেনেগালের ফুটবলাররা।
সিয়াটলের 3 রঙা উল্লাসের ঢেউ তখন আছড়ে পড়েছে ব্রাসেলসে, আর স্বপ্নভঙ্গের নীল বেদনায় পড়ছে ডাকার। ফুটবল বোধহয় একেই বলে, এক পক্ষের জন্য নির্মম নিষ্ঠুরতা আর অন্য পক্ষের জন্য মহাকাব্যিক রূপকথা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। পিছিয়ে পড়েও 2-1 গোলের দারুণ এক জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। সেই সাথে কেইন টপকে গেছেন পেলেকে। চলতি আসলে 5টি সহ বিশ্বকাপে গোল সংখ্যায় ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে ইংলিশ অধিনায়কের গোল সংখ্যা এখন 13। ইতিহাসই যখন দলটির বিপক্ষে দাঁড়িয়ে তখন খাদের কিনারা থেকে ফিরে আসাটা দুঃসাহসিকতাই বটে। পরিসংখ্যান বলছে 1966 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড, কিন্তু 6 দশকে সেই নজির আর তৈরি করতে পারেনি থ্রি লায়ন্স। অতঃপর ডিআর কঙ্গোর বিপক্ষে নতুন ইতিহাস রচনা করলো ইংলিশরা। 2-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখলো টুখেল শিষ্যরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অবশ্য শুরুটা ছিল অন্যরকম। ইংলিশদের স্তব্ধ করে ম্যাচে 7 মিনিটে দলকে 1-0 গোলে এগিয়ে নেন ব্রায়ান সিপাঙ্গা। ডিবক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় ইংল্যান্ড। বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলপোস্টের নিচে প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক লিওনেল এমপাসি। তার অতিমানবীয় দক্ষতায় লিড নিয়ে বিরতিতে যায় কঙ্গো, তবে আসল রোমাঞ্চ জমা ছিল দ্বিতীয়ার্ধে। 75 মিনিটে হ্যারি কেইনের দারুণ এক শটে দেয়াল ভাঙে ইংল্যান্ড। 11 মিনিট পর আবারও থ্রি লায়ন্সদের আনন্দে ভাসান ইংলিশ অধিনায়ক। বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে জোরালো শটে পাঠিয়ে দেন জালে। চলতি আসরে 5টি সহ বিশ্বকাপে গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে কেইনের এখন গোল সংখ্যা 13টি। অবশেষে অশ্রু সঙ্গী হয়েছে কঙ্গোর। চলতি বিশ্বকাপে চমক দেখিয়েও নতুন ইতিহাস রচনা করা হয়নি আফ্রিকার দেশটি। অন্যদিকে 2-1 গোলের জয় রাউন্ড অফ 16 নিশ্চিতের আনন্দে মাতোয়ারা ইংলিশরা। আগামী 6 জুলাই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অপর ম্যাচে শেষ 16 যাবার লড়াইয়ে বসনিয়াকে 2-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ফোলারিন বালুগানের পর টিলম্যানের দুর্দান্ত ফ্রিকিকে নকআউটের টিকিট কাটল আয়োজক দেশটি। সান ফ্রান্সিসকোতে প্রথমার্ধে ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াই। যুক্তরাষ্ট্র 31 মিনিটে জালের দেখা পেলেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। অবশ্য প্রথমার্ধের শেষ দিকে ফোলারিন বালুগানের গোলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় মার্কিনিরা। দ্বিতীয়ার্ধের গোল শোধে মরিয়া বসনিয়া। ম্যাচের 65তম মিনিটে বালুগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। তারপরও দ্বিতীয় গোল পেয়ে যায় স্বাগতিকরা। 82 মিনিটে ফ্রি কিক থেকে স্কোর শিটে নাম লেখান টিলম্যান। রাউন্ড অফ 16-এ যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের। বিশ্বকাপে ব্রাজিলের বড় প্রতিপক্ষ হয়ে উঠছে ইনজুরি। একটা করে পর্ব শেষ হচ্ছে আর একজন একজন করে ছিটকে যাচ্ছেন চোটের কবলে পড়ে। দীর্ঘ ইনজুরির মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। চোটের কারণে বিশ্বকাপটাই শেষ হতে বসেছে এই সেলেসাও তারকার। আর ব্রাজিলের মিডফিল্ডে তৈরি হয়েছে বড় শূন্যতা। কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। যখনই খোলস ছেড়ে চেনা ছন্দে ফেরার চেষ্টা, ঠিক তখনই আসে দুঃসংবাদ। একবার নয়, দুবার নয়, এমনটা হচ্ছে বারবার। বলছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা। বিশ্বকাপে ইনজুরি এখন সবচেয়ে বড় আতঙ্ক সেলেসাওদের, যে মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। শুরুটা হয়েছিল বিশ্বকাপের আগে। চোটের কারণে সেলেসাও স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে। সেই হতাশা কাটতে না কাটতে আসে তার চেয়েও খারাপ সংবাদ। আসর শুরুর আগে কাফ মাসলের ইনজুরিতে পড়েন দেশটির সর্বোচ্চ গোলদাতা ও সেরা তারকা নেইমার। তবে দলের সঙ্গে থেকে নামেন নিজেকে ফিট করার লড়াইয়ে। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ মরক্কো ও হাইতির বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। তবে সমর্থকদের স্বস্তি দিয়ে বিশ্বকাপে নামেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে। নেইমারের ফেরার ম্যাচে আসে নতুন ইনজুরির খবর। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিং এর চোট ছিটকে দেয় বার্সেলোনা তারকা রাফিনিয়াকে। দলের মেডিকেল টিমের অধীনে চলছে ফিট হওয়ার লড়াই। ব্রাজিলের মনোবল ভেঙে দেওয়ার সবচেয়ে বড় খবরটি আসে নিঃসন্দেহে নকআউটে জাপানের বিপক্ষে ম্যাচে। স্বস্তির জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখলেও ইনজুরি কেড়ে নেয় লুকাস পাকেতাকে, যা বড় শূন্যতা তৈরি করেছে সেলেসাওদের মিডফিল্ডে।
রাফিনিয়ার শূন্যতাটা রায়ানকে দিয়ে পূরণ করা সম্ভব হয়েছে, কিন্তু লুকাস পাকেতার জায়গায় কে খেলবেন? সবশেষ জাপানের বিপক্ষে পাকেতার ইনজুরির পর তাকে উঠে নেওয়ার পর সেই জায়গাটায় খেলেছেন এন্ড্রিক। তিনি আক্রমণ ভাগের ফুটবলার। তার মানে এটা একদম স্পষ্ট যে লুকাস পাকেতা বা মিডফিল্ডের এই জায়গাটায় একটা বড় ধরনের শূন্যতা আছে ব্রাজিলের। এবং ক্যাসিমিরো, ফ্যাবিনিও তারা কিন্তু হোল্ডিং মিডফিল্ডে খেলে থাকেন। অ্যাটাকিং মিডফিল্ডে লুকাস পাকেতার বিকল্প আসলে কে হবেন বা সেই বিকল্পটা ব্রাজিল দলে আছে কিনা সেটা একটা শঙ্কার বিষয়। এবং এই কারণে কোচ কার্লো আনচেলত্তিকে তার ফরমেশন বা কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। 4-3-3 ফরমেশনে তারা যে ছন্দে ফিরেছিল, যে সাফল্য পেয়েছিল, সেই জায়গাটায় শুধুমাত্র মিডফিল্ডের শূন্যতার কারণে এখন হয়তো ব্রাজিলকে ম্যাচ খেলতে হতে পারে 4-1-2-3 ফরমেশনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান তো অনেক দেখেছেন, কিন্তু এমন ভক্তকে দেখেছেন যিনি নিজের আস্ত বাড়ি গাড়ি রাঙিয়েছেন নীল সাদা রঙে। আলবিসেলেস্তাদের এমন এক আজব ভক্তের খোঁজ মিলল ইউরোপের বুকে, যার বিশ্বাস এবারও বিশ্বকাপ জিতবে স্কালোনির দল। মেসি, ম্যারাডোনার প্রেমে দিওয়ানা সেই চেক প্রজাতন্ত্রের নাগরিকের পাগলামি দেখতে চলুন ঘুরে আসি বুকোভকা গ্রাম থেকে। সাত সমুদ্র 13 নদীর পার, কিন্তু হৃদয় স্পন্দন জুড়ে শুধুই আর্জেন্টিনার প্রতি অফুরন্ত ভালোবাসা। নীল সাদার প্রেমে মানুষ কতটা পাগল হতে পারে তা দেখতে আপনাকে যেতে হবে চেক প্রজাতন্ত্রের বুকোভকা গ্রামে। দূর থেকে দেখলে মনে হবে আর্জেন্টিনার কোনো এক শহরের একটি বাড়ি, কিন্তু বাড়িটির অবস্থান ভিন্ন এক দেশে। এই সেই বাড়ি যার ইটে ইটে লেখা লা সেলেসাওয়ের নাম। 3 তলা এই প্রাসাদের দেয়ালে জলজল করছে আর্জেন্টিনার পতাকার সেই চেনা সূর্য। আর উঠানে পা রাখলে আপনাকে স্বাগত জানাবে দিয়াগো ম্যারাডোনার মূর্তি। আর দেয়ালে রাজকীয় ভঙ্গিতে মুচকি হাসছেন লিওনেল মেসি। পাগলামির এখানেই শেষ নয়। কার্বি আর্জেন্টিনার রঙে রাঙিয়েছেন শখের ভ্যান গাড়িটিও, যাতে বড় বড় অক্ষরে লেখা ইন মেসি উই ট্রাস্ট। এমনকি গাড়ির নম্বর প্লেটেও জলজল করছে একটাই নাম, ম্যারাডোনা। মাত্র 4 বছরের বাচ্চা হিসেবে আমি আমার বাবার সাথে টিভিতে 1978 সালের আর্জেন্টিনা বিশ্বকাপ দেখেছিলাম। মারিও কেম্পেস, ড্যানিয়েলের মতো আর্জেন্টিনার খেলোয়াড়দের লম্বা চুল আমার ভীষণ ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় বিষয় ছিল তারা সেই বিশ্বকাপটি জিতেছিল। সেটাই ছিল আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসার শুরু। বাড়ির পেছনে আস্ত একটা ফুটবল মাঠ আর বোকা জুনিয়র্সের প্লাকার্ড। মাঠের চারপাশে জায়গা পেয়েছে তেভেজ, রিকোয়েলমি, ম্যারাডোনাদের ছবি। শুধু তাই নয়, ম্যারাডোনার সিগনেচার সহ একটি ছবিও আছে তার কালেকশনে। আগামী শুক্রবার শেষ 32-এর লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর কার্বি শতভাগ নিশ্চিত এবারও ট্রফি ঘরে তুলবে প্রিয় লা সেলেসাও। এবারের আর্জেন্টিনা দল সত্যি অসাধারণ। আমি শতভাগ বিশ্বাস করি আমরা আবারও জিতব, এবং শুধু বুকোভকাতেই নয়, সারা বিশ্ব জুড়ে এক দারুণ উৎসব হবে, কারণ আর্জেন্টিনাই সবচেয়ে সুন্দর ফুটবল খেলে। ফুটবল যে কাঁটাতারের সীমানা ভেঙে মানুষকে এক করতে পারে তা আরও একবার প্রমাণ করে দিলেন এই চেক নাগরিক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। গতির ঝড়ে কাঁপছে বিশ্বকাপ। ফিফার পারফরম্যান্স ট্র্যাকিং এর তথ্য বলছে দ্রুততম ফুটবলে 12 ফুটবলার বদলে দিয়েছেন সব ব্যাকরণ। ঘন্টায় 36.7 কিলোমিটার বেগে দৌড়ে তালিকার শীর্ষস্থানে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান বস। হালান্ড, এমবাপ্পেদের মতো তারকার পাশাপাশি তালিকায় আছেন হুসানভ, তোরে, হিউংমিন। ফিফার পারফরমেন্স ট্র্যাকিং তথ্য বলছে এবারের মঞ্চ মাতানো সেরা দ্রুতগামী 12 ফুটবলার বদলে দিয়েছেন আধুনিক ফুটবলের সকল ব্যাকরণ। যেখানে সবাইকে ছাড়িয়ে গতির সিংহাসন নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান বস। টিউনিশিয়ার বিপক্ষে ঘন্টায় 36.7 কিলোমিটার গতিতে ছুটে তিনি যেন পেছনে ফেলেছেন বাতাসকেও। তার ঠিক পেছনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড এবং উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আব্দুকদির হুসাম। ঘন্টায় 36.5 কিলোমিটার গতিতে ছুটে এই দুজনই প্রমাণ করেছেন আধুনিক ফুটবলের শক্তি আর গতির মেলবন্ধনই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। একদিকে হুসাম যখন রক্ষণ ভাগের চীনের প্রাচীর, অন্যদিকে প্রতিপক্ষের ডিফেন্সের চিন্তার কারণ হালান্ড।
গতির এই ঝড় কেবল চেনা নক্ষত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তালিকায় দাপটের সাথে আছেন অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড মোহাম্মদ তোরে, নেদারল্যান্ডসের মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ, ইকুয়েডরের উইঙ্গার অ্যালান মিন্ডা, ইংল্যান্ডের জেড স্পেন্স এবং দক্ষিণ কোরিয়ার আইকন সন হিউং মিনের মতো ফুটবলাররা। গতির ঝড়ের প্রতিপক্ষের রক্ষণ তছনছ করতে যা জুড়ি নেই সেই ফরাসি গোল মেশিন কিলিয়ান এমবাপ্পেও আছেন এই তালিকায়। ঘন্টায় 35.1 কিলোমিটার গতি নিয়ে এই ফরওয়ার্ড আছেন অষ্টম স্থানে। তার সাথে গতির নতুন অধ্যায় লিখেছেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো এবং বসনিয়ার তরুণ ফরওয়ার্ড এসমির বাজরাকতারভিচ। বিশ্বকাপের এই মঞ্চে গতি এখন আর শুধুই কোনো পরিসংখ্যান নয়, এটি নিখুঁত কৌশল, আত্মবিশ্বাস আর জয়ের ভাষা। ফুটবলে গোলদাতারা সবসময় শিরোনামে থাকলেও বলের পেছনে বাতাসের বেগে ছুটে চলা এই গতিমান মানবদের গল্প ফুটবলকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের 64 জেলায় একযোগে নজরুল বর্ষ 2026-27 পালনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি প্রধান প্রতিপাদ্য। মুক্তিযুদ্ধের সময় তার সৃষ্টি সবাইকে উজ্জীবিত করেছিল। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে কবির সৃজনশীলতা। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে আরও জনপরিসরে বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নানা আয়োজনে সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছর জুড়ে এটি সফলভাবে পালন করা জরুরি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় সেটিও নিশ্চিত করবে সরকার। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করা হবে। এর মধ্যে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, দুদেশের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। During Honorable Prime Minister Tareq Rahman's visit to China, Bangladesh media have given extensive coverage which reflected the great importance the Bangladesh people attach to the China-Bangladesh relations and their high expectations. দেশের 9টি শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে আজ একযোগে শুরু হলো এইচএসসি পরীক্ষা। শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার অংশ নিচ্ছে প্রায় 13 লাখ ছাত্রছাত্রী। এ ব্যাপারে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজধানীর উত্তরা গার্লস হাই স্কুল ও কলেজে, সেখানে আছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, কেমন হলো প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কি বললেন? মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, কেউ কেউ বলছেন এমসিকিউ এর ব্যাপারে যেটি বেশ কঠিন হয়েছে, আবার অনেকেই বলছেন যে অনেক সহজ হয়েছে। তবে আমাদের প্রশ্ন ছিল, প্রশ্নপত্র কি যে সিলেবাস ছিল তার বাইরে কোনো প্রশ্ন করা হয়েছে কিনা সেটির ব্যাপারে তারা বলছেন না, তার বাইরে না। কিন্তু যে পরিমাণ পড়াশোনা তারা করেছেন সেক্ষেত্রে তারা মনে হয়েছে যে প্রশ্নপত্র একটু কঠিন হয়েছে। আমরা যদি একটু কথা বলি, প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র বলতে সিকিউটা সহজ আসছে, কিন্তু এমসিকিউটা অনেক কঠিন, একটু হার্ড হয়ে গেছে এমসিকিউ কোশ্চেনটা। এমসিকিউটা একটু বেশি হার্ড হয়ে গেছে, মানে রিটার্নটাও দেওয়া গেছে কিন্তু এমসিকিউটা অনেক হার্ড হয়েছে। শিক্ষার্থীদের আরও যদি কথা বলি, এমসিকিউ কঠিন হয়েছে বলছিলেন অনেকে, আপনার কি মনে হয়?
আমরা দেখছিলাম এবং শুনছিলাম, আমরা এর পরীক্ষা যখন শেষ হয় তখন থেকে এইসব শিক্ষার্থীরা বলছিলেন যে বেশ প্রশ্নপত্র কঠিন হয়েছে। তবে একটি জিনিস এবার যদি কঠিন হয়েও থাকে সেটি কিন্তু সারা বাংলাদেশের জন্যই হয়েছে, যেহেতু অভিন্ন প্রশ্নপত্র। সেটি এই প্রথম প্রায় 13 লাখ শিক্ষার্থী তারা এক প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন, যে কারণে তারা বলছিলেন যে অন্যান্য সময় যেমনটি হয়ে থাকে যে সাধারণত এক বোর্ড সহজ প্রশ্ন করেছে কিনা আর এক বোর্ড কঠিন প্রশ্ন করেছে কিনা, এই যে একটি প্রশ্ন উত্থাপিত হওয়ার সুযোগ, সেই সুযোগটি এবারে নেই। এবং যে কারণে এইসব শিক্ষার্থীদের মধ্যে একটু অন্যরকম ভাবনা। বাংলা প্রথম পত্র পরীক্ষা আজ হয়ে গেল এবং এরপরও আরও বেশ কিছু পরীক্ষা তাদেরকে দিতে হবে এবং তারপরে উচ্চ মাধ্যমিকের এই যে পরীক্ষার গণ্ডি, তারপরে বেরিয়ে তারা আরও উচ্চতর পড়াশোনার জন্য যে নিজেকে তৈরি করা, সেটি তারা নিশ্চয়ই করবেন। এবং দিন শেষে দেখা যাক তাদের এই যে আজকের যে পরীক্ষা কিংবা সামনে যে পরীক্ষাগুলো দেবেন সেক্ষেত্রে প্রশ্নপত্র মান কিংবা আরও বিষয়গুলো কেমন হয় সেটি এখন দেখার বিষয়। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার বরিশালের খবর জানবো। কাউসার হোসেনকে দেখতে পাচ্ছি। কাউসার, অহনের কাছে জানছিলাম, পরীক্ষার্থীরাও বলছিলেন যে বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশটুকু কঠিন মনে হয়েছে তাদের কাছে। বরিশালে নিশ্চয়ই আপনার কথা হয়েছে পরীক্ষার্থীদের কাছে, তারা কি বলছেন, কেমন হলো তাদের পরীক্ষা? লোপা, প্রথম দিনের পরীক্ষা বাংলা প্রথম পত্র অনেকটা তারা শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসব মুখর পরিবেশই বলা যায় যে পরীক্ষা শেষ হয়েছে। তবে পরীক্ষা শেষের পর যখন শিক্ষার্থীরা বের হয়েছে, বেশ কিছু শিক্ষার্থীর সাথেই আমাদের কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে আসলে একই কথা বলেছে। তারা বলেছে রিটার্ন পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র ভালো হয়েছে। তারা তাদের সামর্থ্য অনুযায়ী পরীক্ষা দিয়েছেন এবং সবগুলো নম্বরেরই কিন্তু তারা উত্তর লিখেছেন। তবে এমসিকিউর ব্যাপারে কিছুটা কঠিন হয়েছে। তারা বলেছেন যে তাদের যে বছরব্যাপী যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনের মধ্যে থেকে আসছে, তবে কিছুটা কঠিন হয়েছে। তবে তারা আরেকটি জায়গা থেকে সন্তুষ্টি প্রকাশ করেছে, যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, মান যাচাই সেভাবেই হবে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে সেভাবেই হবে। সেই দিকটা থেকে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তারা বলেছেন যে তারা যে প্রিপারেশন নিয়েছেন বা সিলেবাস ছিল, সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি। এবং বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 350টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে 60,000-এর বেশি শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং 142টি কেন্দ্রে। এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যান সকালেই কিন্তু বেশ কিছু কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন বোর্ডের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিজিলেন্স টিম গঠন ছিল, বডি ক্যামেরা সহ পুলিশ সদস্যরা ছিলেন এবং সবকিছু মিলিয়ে প্রথম দিনের পরীক্ষায় শান্তিপূর্ণ পরিবেশই শেষ হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যোগ দেবার জন্য। 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আপিল বিভাগের এই রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। এছাড়া শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোর দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মামলা জটের কারণে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক পদে পদোন্নতি আটকে ছিল। এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনগত জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত 18 জুন এই সিভিল আপিলের উপর শুনানি শেষ করে আপিল বিভাগ। দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কারণে যে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আসবে। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি 2% দিয়েছেন, পরে 5% বৃদ্ধির কথা বলেছেন সরকার প্রধান। এ সময় 32,000 প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। আপিল বিভাগের এই রায়কে সাধুবাদ জানান তিনি। শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার ভ্যালু এডুকেশন সিস্টেম তৈরি করতে চায়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে যে বাজেট হয়েছে সামনে তা আরও বাড়বে। এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই
নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। মানবাধিকার, গুম, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত নতুন আইন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে ছাড় দিতে হবে, এমন অভিমত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। এক্ষেত্রে উদার না হলে সরকারকে মাশুল গুনতে হবে বলেও সতর্ক করেন তিনি। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল কোনোটি স্থায়ী না, দুপক্ষকেই একত্র হয়ে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে হবে। লাভলি বিথি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের শপথের দিন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথও নিয়েছিল জামায়াতে ইসলামী এনসিপির নেতৃত্বাধীন বিরোধী দল। কিন্তু প্রচলিত আইন ও সাংবিধানিক ধারা মেনে এ ধরনের শপথ নেয়নি সরকারি দল বিএনপি, সমমনা দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়। তবে বিরোধীদের সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবের পরিবর্তে গঠন করা হয় বিশেষ কমিটি। প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। প্রবল আপত্তির মুখেও পাশ হয় মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। বাতিল হয় গুম অধ্যাদেশ। মাননীয় সংসদ সদস্য, সংসদের পাশাপাশি রাজপথেও এই ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিরোধী দল। তবে এই নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য থাকলেও এর সমাধান সংসদে হওয়া উচিত মনে করেন স্পিকার। তার মতে আগামী অধিবেশনও জুলাই ইস্যুতে উত্তপ্ত থাকবে। দুদলই সনদের বাস্তবায়ন চায়, কিন্তু উচ্চকক্ষ, মানবাধিকার, বিচার বিভাগ নিয়ে মতভেদ বেশি। এক্ষেত্রে সরকারকে উদার হওয়ার পরামর্শ স্পিকারের। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে আইনের মাধ্যমে করতে হবে, সংবিধানের সংশোধনী আনতে হবে, যেটি একমাত্র জাতীয় সংসদেই করা সম্ভব। এবং এই ব্যাপারে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো। জুলাই সনদে যতটুকু ছাড় দেওয়া যায় সরকারি দলে সেটি দেওয়া উচিত। এবং বিরোধী দলেরও বুঝতে হবে যে সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা যাতে তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা, গুম, মানবাধিকার আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন স্পিকার। কোনো দল তো পার্মানেন্ট সরকারি দল না, পার্মানেন্ট বিরোধী দল না। এখন যদি মানবাধিকারের ক্ষেত্রে সরকার উদ্যোগী না হয়, তাহলে ভবিষ্যতে যখন বিরোধী দলে পড়বে তখন এটার মাশুল তাদেরকেও দিতে হবে। এটা মাথায় রেখেই ভালোভাবে মানবাধিকার আইন প্রণয়ন করতে হবে, অতীতের চাইতে আর উন্নতর একটি আইন। জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগের ফেরা এবং নতুন কোনো ষড়যন্ত্র যেন মাথাচাড়া দিতে না পারে সতর্ক করছেন অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ান ও রাজনীতিবিদ। বাংলাদেশকে তছনছ করার জন্য প্রতিদিনই যারা ছক করছে, তাদের অপচেষ্টাকে দূর করার জন্য একসময় মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। সরকারি দল, বিরোধী দল তারা এই ব্যাপারে ঐক্যমত, মাফিয়া প্রত্যাবর্তনের বিরুদ্ধে তারা এক হয়ে লড়াই করবে। সুতরাং এই দুই দলের মধ্যে আরও সুসম্পর্ক থাকা উচিত। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, দুদলের সমঝোতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে শান্তিতে থাকবে মানুষ। যারা এই দেশে বসবাস করেননি তাদের দেওয়া প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সকাল 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। জানাজায় অংশ নিয়ে আগামী 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 1939 সালে মাশহাদে জন্ম নেন আয়াতুল্লাহ খামেনি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 86 বছর বয়সী এই নেতা। তার মৃত্যুর পর এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। রোহিঙ্গাদের ভরণ পোষণে দিন দিন কমছে আন্তর্জাতিক সহায়তা। একবেলা খাওয়ার সর্বোচ্চ বরাদ্দ এখন মাথাপিছু 16 টাকা। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলছে, অর্থ সংকটের পাশাপাশি আপাতত দেশে ফেরার সম্ভাবনা না থাকায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে। আর এই অবস্থায় আন্তর্জাতিক নজর ফেরাতে সরকার চেষ্টা করছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যাশিত সহায়তার 50% পাওয়া নিয়েও সন্দিহান বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু জাতীয় সংকট তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। মাহফুজ মিশু রিপোর্ট।
2017 থেকে যে রোহিঙ্গা ঢলের শুরু তা পুরোপুরি বন্ধ হয়নি এখনো। গত 1.5 বছরেও প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন আরও প্রায় 1.5 লাখ মিয়ানমারের নাগরিক। বাংলাদেশে থাকা এসব রোহিঙ্গাদের দেখভালের জন্য জাতিসংঘের উদ্যোগ জেআরপি বা জয়েন্ট রেসপন্স প্ল্যান। প্রথম কয়েক বছর এতে $1 বিলিয়ন পাওয়া গেলেও দিনকে দিন তা কমছে। এবছর $710 মিলিয়ন যে প্রতিশ্রুতি তা গতবারের চেয়ে অন্তত 26% কম। 2017-তে যে পরিস্থিতি ছিল, এখনও রোহিঙ্গারা অনেকে একই অবস্থার শিকার হচ্ছে। আবার সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে যারা তারাও ভালো নেই। দ্রুত দেশে ফেরারও কোনো সম্ভাবনা নেই। তাদের সামনে কোনো আশার আলো নেই, তাই এ সংকটে নতুন সমাধান খুঁজতে হবে। 2017-তে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পর গাজা, সুদান ও ইউক্রেন 3টি বড় সংকট দেখা দিয়েছে বৈশ্বিকভাবে। স্বভাবতই বিশ্ব সম্প্রদায়ের নজরের পাশাপাশি অর্থ বরাদ্দেও অগ্রাধিকার পেয়েছে সেসব ঘটনা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বমঞ্চে সক্রিয় রাখার আশা দেখছে বাংলাদেশ। যেহেতু ফান্ড কাট হয়েছে, আপনার এডুকেশন এখন চ্যালেঞ্জ হচ্ছে, তারপরে আপনাদের ট্রিটমেন্ট, মেডিকেল, ওদের বাসস্থান সবকিছুই এখন একটা চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নতুন রোল উনি নিয়েছেন, সেখান থেকে হয়তো এই রোহিঙ্গা ইস্যুটাকে আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফোকাসড করার জন্য উনি অবশ্যই সেটাতে কাজ করবেন। গত বছর যে আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি ছিল, বাস্তবে মিলেছিল তার মাত্র অর্ধেক। একদিকে রোহিঙ্গাদের মধ্যে বাড়তি জন্মহার, নতুন ঢল অব্যাহত থাকা, আর বিপরীতে টাকা কমে যাওয়ায় এখন তাদের 3 বেলা খাওয়ানোই দুষ্কর। 33% রোহিঙ্গার জন্য মাসে $12, 50 ভাগের জন্য 10 আর 17 ভাগের জন্য $7 খাওয়ার খরচ এখন। যেটি সর্বোচ্চ $12, 33% পাচ্ছে, তাতে তারা 3 বেলা খায়, 1 বেলার দাম পড়ে $16। তো $16 দিয়ে তো আসলে একটা মিল হয় না। মানুষগুলো ধরেন ভুখানাঙ্গা থাকে, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ফলে এটি আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এর সাথে আমাদের সিকিউরিটি জড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদের দ্রুত কিভাবে মিয়ানমার ফেরানোর কাজ অন্তত শুরু করা যায়, সেটি সরকারের অগ্রাধিকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কিংবা নবগঠিত বিএনপি সরকার কখনোই বন্ধ হয়নি রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ। বরং এখন কেউ কেউ ওপাশ থেকে নিজের সহায় সম্বল, টাকা পয়সা সবকিছু দিয়ে দালালদের ধরে বাংলাদেশে চলে আসছেন। আর তাই এই বিপুল জনগোষ্ঠী আদৌ মিয়ানমারে ফিরবে কিনা, সেই প্রশ্ন জোরদার হচ্ছে ক্রমশই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআরের কাঁধে, কিন্তু প্রশ্ন হলো সংস্কার ছাড়া এই লক্ষ্য পূরণ কতটা সম্ভব। বিশেষজ্ঞদের মতে কর কাঠামোর ডিজিটালাইজেশনের আওতা বৃদ্ধির পাশাপাশি নিশ্চিত করতে হবে নীতিগত সংস্কার, কর আরোপ এবং শুল্ক ছাড় করতে হবে আরও যৌক্তিক, বাড়াতে হবে এনবিআরের জনশক্তি ও দক্ষতা। তবে কাঙ্ক্ষিত ফল এক অর্থবছরে সম্ভব না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক আর আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ, হতাশা হালের নয়, বরং বহু পুরনো। বাস্তবতা হলো লক্ষ্য অর্জন করতে পারে না এনবিআর। করদাতাদের থাকে নানা অভিযোগ, কর ফাঁকির পরিমাণও অনেক। বিদায়ী 25-26 অর্থবছরও ভিন্ন নয়। 20 জুন পর্যন্ত আদায় 3,90,000 কোটি টাকার মতো। শেষ 10 দিনের হিসাব কষেও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি হতে পারে 88,000 কোটি টাকা। কাস্টমস, ভ্যাট আর আয়কর অর্জনে প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু বড় প্রশ্ন, কাগজে কলমের এই সংখ্যার সুফল বাস্তবে মিলবে কতটুকু? নতুন অর্থবছরেও আয়ের সিংহভাগের গুরুদায়িত্ব এনবিআরের কাঁধে। আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। কিন্তু একদিকে ব্যবসার প্রসারে বাজেটে রয়েছে শুল্ক ছাড়ের ছড়াছড়ি, অন্যদিকে সংস্কারে নেই গতি। তাহলে লক্ষ্য পূরণ কতটা সম্ভব?
সো এই সংস্কারটাও কিন্তু 1 বছরের মধ্যে হয়ে যাবে এই এক্সপেকটেশনটা করাটাও ঠিক না। এটা আমাদের প্রাইভেট সেক্টরেরও কিন্তু একটা মাইন্ডসেট আছে, যারা অ্যাকচুয়ালি এই ট্যাক্স নেটের আওতায় ঢুকতে চায় না বা অ্যাভয়েড করে, তার মধ্যে একটা অনেক বড় পোর্শনের মানুষ আছে যারা ভয় করে যে আমি ট্যাক্সের অফিসে গেলেই তো আমাকে হেনস্থা করবে, আমাকে অনেক কিনাকঞ্চ দিয়ে আমাকে ধরে বসবে। এই জন্যই আদারওয়াইজ আপনি যদি একটা যৌক্তিক ট্যাক্স লেভেল ট্যাক্স নেট আনেন এবং একটা ডিজিটাল আনেন, মানুষ কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপনার ট্যাক্স দিতে আসবে। সংস্কার কার্যক্রমে সবার আগে গুরুত্ব দিতে হবে অটোমেশনকে। রাজস্ব বিভাগকে দুভাগে ভাগ করে নীতি নির্ধারণের জায়গায় নিশ্চিত করতে হবে অভিজ্ঞ পেশাজীবীদের প্রতিনিধিত্ব। শুল্ক ছাড় কর কাঠামোর যত যৌক্তিকীকরণ হবে তত কর আহরণ বাড়বে বলে মনে করেন এনবিআরের এই সাবেক চেয়ারম্যান। সেপারেশন অফ ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কমিটি হবে যেটা প্রাইভেট সেক্টরের লোক থাকবে, তোমরা যেমন জার্নালিস্টরা আছো, সিভিল সোসাইটি, একাডেমিক্সরা আছে না, সরকারি অফিসের লোকজন, এই নিয়ে একটা কমিটি থাকবে, তারা মাঝে মাঝেই বসবে, তারাই মূল আইডিয়াটা দেবে। এই যে সোসাইটিকে ইনভলভ করা, এটা এনবিআর করে না, খুবই কম। তবে রাজস্ব ঘাটতির আরেকটি বড় কারণ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। জানান সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। গত 1.5 বছরে বাংলাদেশে 52টি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে 2.5 থেকে 5.7 মাত্রার ছিল এসব ভূমিকম্প। এর মধ্যে 39টিরই উৎপত্তি স্থল ছিল দেশের অভ্যন্তরে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জরিপ বলছে 7 মাত্রার ভূমিকম্পেই ঢাকার 72,000 ভবন ধসে পড়বে। পাশাপাশি গ্যাস লাইন ফেটে অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে রাজধানী। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে যেমন তদারকি নেই, তেমনি দুর্যোগ পরবর্তী প্রস্তুতিও নেই সরকারের। শাকিল হাসানের রিপোর্ট। 7.5 ও 7.2 মাত্রার ভূমিকম্পে মানবিক বিপর্যয়ে ভেনেজুয়েলা। প্রতি বছরই ভূমিকম্পে প্রাণ হারাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও গত বছরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে 10 জনের মৃত্যু হয়, আহত হন 5 শতাধিক। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে গত 1.5 বছরে বাংলাদেশে 52 বার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে উৎপন্ন হয়েছে 39টি। রিক্টার স্কেলে 2.5 থেকে 5.7 মাত্রার ছিল এসব ভূমিকম্প। সবচেয়ে বেশি সিলেটে উৎপন্ন হয়েছে 8টি ভূমিকম্প। নরসিংদীতে 5টি এবং রংপুরে 4টি ভূমিকম্প উৎপন্ন হয়েছে। কয়েকটি বাংলাদেশ ভারত সীমান্ত, ভুটান ও মিয়ানমারে। যে 2015-16 থেকে শুরু করে 20-21 এই সময়গুলোতে আসলে অ্যাভারেজ এই বাংলাদেশের ভেতরে ভূমিকম্পের সংখ্যাগুলো আসলে 10-এর ভেতরে ছিল, যেটা কিন্তু গত 2-3 বছরের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো যেহেতু 150 বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় নাই, এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি কিন্তু আছে। গত 1.5 বছরে 13টি ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে 4 থেকে 5 মাত্রার। এমনকি ঢাকার বাড্ডাতেও উৎপন্ন ভূমিকম্পের মাত্রা ছিল 3.7। তারপরও যত্রতত্র তৈরি হচ্ছে বহুতল ভবন, বাড়ছে ঝুঁকি। রাজুকের যে টোটাল 1500 স্কোয়ার কিলোমিটার 60%ই হচ্ছে নরম খাদা, তার মানে জলসিঁড়ি আছে, বসুন্ধরা আছে, আমাদের হাজারীবাড়ি আমি নামগুলো যত ভরাট মাটির জমি, এগুলো খুবই খারাপ অবস্থা। মাটিকে উন্নয়ন করতে হবে, সাথে ভালোবাসাও তৈরি করতে হবে ভূমিকম্প সহজে। যেসব এলাকার মাটি মজবুত সেখানে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ নিশ্চিতে তদারকি বাড়াতে হবে। খাল, জলাশয়, নিচু ভূমি ভরাট করে নরম মাটিতে যেসব ভবন তৈরি হয়েছে সেসব রয়েছে উচ্চ ঝুঁকিতে। পাশাপাশি বিল্ডিং কোড না মেনে তৈরি ভবনগুলো ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারবে না। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার জরিপ বলছে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলেই 72,000-এরও বেশি ভবন ধসে পড়বে। রাজুকের অধীন এলাকায় 21 লাখ ভবনের মধ্যে 6 লাখ বহুতল। এর প্রায় বেশিরভাগই তৈরি হয়েছে বিল্ডিং কোড না মেনে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ এই পুরো কৌশলবিদের। এক্সিস্টিং এই বিল্ডিং স্টককে চেক করে আমাদের মজবুতিকরণ করতে হবে। গ্যাস লাইনটাকে একদম ইনশিওর করা,
যাতে একটা আটকের পরে ওখানে বাতাসে গ্যাসটাকে ছেড়ে দেওয়া যায়, নাহলে আটকা থাকলে ওখানে যদি আগুন লেগে যায় ওটা কিন্তু সেকেন্ডারি ডিজাস্টার মেজর হয়ে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার চিকিৎসার প্রস্তুতি নেই বাংলাদেশের। এখনও সাধারণ মানুষ সচেতন নন। দেশব্যাপী তৈরি হয়নি দক্ষ স্বেচ্ছাসেবক। তাই মাঝারি ভূমিকম্পেও মানবিক বিপর্যয়ের আশঙ্কা এই অধ্যাপকের। এখন পর্যন্ত সামগ্রিক প্রস্তুতি খুবই নগণ্য। একটা দুইটা বিল্ডিং হয়তো আমরা কিন্তু হাজার হাজার যখন বিল্ডিং করে যাবে আমরা তো পারবো না। তখন এই জন্য আমাদের এই যে সরকারি যে লোকজন আছে এই লোক বলা হবে না, তখন আমাদের কি ভলান্টিয়ার করতে হবে, ট্রেনিং দিয়ে রাখতে হবে। ভূমিকম্পের যেহেতু সতর্কতা নেই, তাই আগাম ও পরবর্তী প্রস্তুতি নিশ্চিত করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাত্র $1 ফিলিস্তিনিদের জমি যুক্তরাষ্ট্রকে ইজারা দিল ইসরায়েল। জেরুজালেমে দূতাবাস নির্মাণে 99 বছরের জন্য নামমাত্র মূল্যে জমির নিয়ন্ত্রণ পেয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন তেল আবিবের এই চুক্তি বিতর্কিত, আন্তর্জাতিক আইনের পরিপন্থীও। দক্ষিণ জেরুজালেমের অ্যালেনবি কম্পাউন্ডে নির্মিত হবে স্থাপনাটি। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম। এখানে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র আল-আকসা মসজিদ। পূর্ব জেরুজালেম জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনির রাজধানী। শহরটির এই মর্যাদা পরিবর্তনের উদ্দেশ্যে গৃহীত যে কোনো পদক্ষেপই আন্তর্জাতিক আইন বিরোধী বলেই বিবেচিত। সংবেদনশীল অঞ্চলটিতে নতুন ও স্থায়ী দূতাবাস নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা তৈরি করা হবে জেরুজালেমের দক্ষিণাঞ্চলের অ্যালেনবি কম্পাউন্ড নামের একটি এলাকায়। বুধবার ইসরায়েলের সাথে স্বাক্ষরিত হয় এ বিষয়ক এক চুক্তি, যেখানে মাত্র $1 বিনিময়ে 99 বছরের জন্য জমি লিজ পায় ওয়াশিংটন। এটি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত। এর ফলে আমরা জেরুজালেমে একবারে এবং চিরকালের জন্য আমাদের পতাকা স্থাপন করব। সেই পতাকা এমন ভিত্তিতে বসানো হবে যেন জেরুজালেম অর্থাৎ প্রকৃত রাজধানী থেকে কেউই আর কখনো সরানোর সাহস না পায়। যে জমিতে মার্কিন দূতাবাস নির্মিত হতে যাচ্ছে তা মূলত ফিলিস্তিনিদের ছিল। বিতর্কিত এক আইনের বলে জমিটি জব্দ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। হেগ রেগুলেশনস অনুযায়ী এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন বিরোধী। চুক্তিটি শত্রুদের কাছে আরও একটি স্পষ্ট বার্তা দেয়, তা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধন আগের চেয়েও সুদৃঢ়, যে কোনো হুমকির চেয়েও শক্তিশালী। একটি শক্তিশালী ইসরায়েল আমেরিকাকে শক্তিশালী করে তোলে এবং একটি শক্তিশালী আমেরিকা ইসরায়েলকে শক্তিশালী করে। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে বিবাদের অন্যতম প্রধান কারণ জেরুজালেম। 2017 সালে ক্ষমতার প্রথম মেয়াদে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ দেন তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার। পরের বছরই সেখানে চালু হয় অস্থায়ী মার্কিন দূতাবাস। এমন সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয় আন্তর্জাতিক মহলে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি। সাথেই থাকুন।